ডিয়ার স্টুডেন্টস, চলে এলাম 4 নম্বর স্কুল নিয়ে, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। তো দেখো এই স্কুলটা সলভ করছি। ইন 1869 Bose joined her school and 6 years later he was admitted to St. Xavier School in Calcutta. তো সে প্রথমে হেয়ার স্কুলে ভর্তি হয় এবং তারপরে ভর্তি হয় সেন্ট জেভিয়ার স্কুলে। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। তিনি এন্ট্রান্স পরীক্ষা পাস করেন এবং তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। ইট ওয়াজ হেয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার এগেইন লাফন্ট, হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। এবং তারপরে সেখানে কি হলো, সেখানে তিনি একজন ফাদার অর্থাৎ ফাদার ল্যাফন্টের সাথে তার যোগাযোগ হয় এবং তার ল্যাফন্ট তাকে বিজ্ঞান ভিত্তিক যে তার আগ্রহী এই বিষয়টা মানে বিজ্ঞান ভিত্তিক বিষয়ে তিনি তাকে উৎসাহিত করেন। লেটার বোস ওয়েন টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউর অ্যাডমিশন ইন খ্রিস্ট কলেজ। তারপর কি হলো, বোস হচ্ছে ইংল্যান্ডে চলে গেলেন এবং খ্রিস্ট কলেজে তিনি অ্যাডমিশন নিলেন, যেটা কেমব্রিজে। টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রকৃতির যে বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে তিনি পড়াশোনা শুরু করলেন। ইন 1884 হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। ট্রিপস হচ্ছে এক ধরনের একটা পরীক্ষা, একটা এন্ট্রান্স পরীক্ষা। তো সেখানে তিনি গিয়ে একটা এক্সাম দিলেন এবং বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, এবং লন্ডন থেকে বিএসসি ডিগ্রি উপার্জন করেন বা লাভ করেন। দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। তারপর কি হলো, তারপরে হচ্ছে বোস কি হয়েছিল, প্রেসিডেন্সি কলেজে প্রফেসর হিসেবে নিযুক্ত হন ফিজিক্সে। বাট হি ওয়াজ নট প্রোভাইড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কলেজ। তো তাকে হচ্ছে গবেষণা করার জন্য সেরকম ফ্যাসিলিটি দেওয়া হতো না এবং তাকে ইউরোপিয়ান যে কলেজগুলো ছিল সেখানে থেকে তাকে কম স্যালারি দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। তো বোসের হচ্ছে তার একটা আত্মবিবেক ছিল এবং তার ফলে কী হয়েছিল, দেয়ারফর হি অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট হি কন্টিনিউস হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইথাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। তার ফলে কী হয়েছিল, প্রায় 3 বছর প্রায় হচ্ছে 3 বছর তিনি কোনো স্যালারি নেননি, স্যালারি ছাড়াই তিনি পড়িয়েছিলেন। মানে এটা ছিল তার একটা ব্যক্তিগত একটা প্রতিবাদ। ফাইনালি দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট। তারপরে কী হলো, তাকে শেষমেশ একটা পার্মানেন্ট। দেখো তারপরে এর দাগে কোশ্চেন ট্রু ফলস রয়েছে। বোস মেড ফাদার ল্যাফন্ট অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজ, এটা ট্রু হবে, কারণ দেখো এখানে বলাই এখানে বলেছি লেট কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইগেন ল্যাফন্ট। তো এখানে এটা একটু এই সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে। জগদীশ চন্দ্র বোস স্টাডিড ইন হেয়ার স্কুল ইন 1869, বোস জয়েন্ট হেয়ার স্কুল। তারপরে দেখো বির দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু সিকিউর অ্যাডমিশন ইন খ্রিস্ট কলেজ কেমব্রিজ to study natural science. Bose was offered lower salary than his European colleges. তারপরে দেখো ইয়ার দেওয়া রয়েছে, ইভেন্টগুলো লিখতে হবে। 1869 বোস জয়েন্ট হেয়ার স্কুল। তারপরে দেখো তারপরে 1884 আমি হচ্ছে এখানে সরি একটু মোবাইলের ক্যামেরাটা সমস্যা করছে। 1884 বোস রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড বিএসসি ডিগ্রি ফ্রম লন্ডন। তারপর দেখো 1885, এখানে অ্যাকচুয়ালি এটা 585 ছিল, এটা 4 ছিল, তো এখানে 84টা লিখেছি আর এখানে 85টা লিখেছি। দেখো জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। তারপরে কোশ্চেন দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ ডিড ল্যাফন্ট ইনফ্লুয়েন্স বোস? তো দেখো এখানে আছে ইগেন লেফন্ট হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। বিজ্ঞানের প্রতি যে তার আগ্রহটা সেটা হচ্ছে তিনি বাড়িয়ে দিয়েছিলেন, কে, ফাদার ল্যাফন্ট। তারপরে বলা হচ্ছে হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি। কেন হচ্ছে বোস তার স্যালারিটা নিতে রিফিউজ করে দিয়েছিল, প্রত্যাখ্যান করে দিয়েছিল? কারণ এখানে রয়েছে তাকে ঠিকঠাক মতো দেখো হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, তাকে গবেষণার জন্য ঠিকঠাক
সুবিধা দেওয়া হতো না। হি ওয়াজ অলসো অফার লোয়ার স্যালারি, এবং তাকে ইউরোপীয় কলেজগুলো থেকে কম স্যালারি দেওয়া হতো। তাই তার হচ্ছে সেলফ রেসপেক্টে এটা লেগেছিল, তাই তিনি সাইন অফ দেয়ার ফর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইথাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। তাহলে হি থেকে পুরো স্যালারি পর্যন্ত অ্যান্সারটা লিখতে হবে। তারপরে দুয়ের দাগে দেখো, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়েক আওয়ার্স sitting under the oak among the old folk, they laugh at our play, and soon they all say such were the joys when we all girls and boys in our youth time were seen on the echoing green. তো এটা হচ্ছে ইকোয়িং গ্রিন পোয়েম থেকে তোমাদের দেওয়া হয়েছে। তো এখান থেকে কিছু কোশ্চেন আছে, দেখো। টিক মার্ক, ওল্ড জন হ্যাজ হোয়াইট হেয়ার, দ্য ওল্ড মেন আর সিটিং আন্ডার দ্য ওক ট্রি। তারপর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য স্পোর্ট অফ দ্য চিলড্রেন রিমাইন্ডস দ্য ওল্ড মেন অফ দেয়ার ইয়থ টাইম। ওল্ড জন সিটস অ্যামং দ্য ওল্ড ফোক। তারপর দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। তাহলে পোয়েমের নাম হচ্ছে ইকোয়িং গ্রিন এবং পোয়েটের নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। তারপর দেখো, দুয়ে দেখে, হাউ ডিড দ্য ওল্ড মেন এক্সপ্রেস দেয়ার ফিলিংস হোয়েন দে স দ্য চিলড্রেন অ্যাট প্লেয়িং। যখন বৃদ্ধ লোকেরা বাচ্চাদেরকে খেলতে দেখলো, তখন তাদের কি মনে পড়েছিল বা কি তাদের মাথায় এসেছিল, তারা কোন স্মৃতিটাকে তারা মনে করছিল, তাদের ফিলিংসটা কেমন ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো, এটা যেহেতু এটা একটু বড় উত্তর, তাই এখানে দেখো আমি লিখেছি, দ্য ওল্ড ম্যান এক্সপ্রেসড দেয়ার ফিলিংস বাই রেমিনিসিং অ্যাবাউট দেয়ার ওন ইয়ুথ টাইম। তাদের যৌবন কালটা তাদের মনে পড়ছিল বাচ্চাদেরকে দেখে। তারপর দেখো, কলাম এ কলাম বি ম্যাচ করতে বলা হয়েছে। ইকো মানে ইকো থেকে হবে রিফ্লেকশান, ফোক পিপল, ইয়থ দ্য পিরিয়ড বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্ট এজ। কেয়ার থেকে হবে লুকিং আফটার। এবার দেখো, আনসিন, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ লিটিল বয় কল্ড পাওলো। একদা এক সময় একটা ছোট্ট ছেলে বাস করতো, তার নাম হচ্ছে পাওলো। হি লিভড ইন ব্রাজিল, সে ব্রাজিলে বাস করতো, মানে সে ব্রাজিলের বাসিন্দা। ওয়ান ডে হি স এ বিউটিফুল ব্লু বার্ড ইন হিজ গার্ডেন। একদিন সে তার বাগানে একটা খুব সুন্দর একটা নীল পাখি দেখলো। দ্য বার্ড হ্যাড এ বিন ইন ইটস ক্লস। পাখিটা তার নখে অর্থাৎ তার পায়ে একটা বিন অর্থাৎ ওই যে শিম বা বরবটি এরকম একটা জাতীয় একটা সে দানা নিয়েছিল। দ্য বার্ড সেড টু পাওলো, টেক দিস বিন অ্যান্ড প্ল্যান্ট ইট ইন ইউর গার্ডেন। পাখিটা পাওলোকে বললো যে এই দানাটা নাও এবং তুমি তোমার বাগানে এটা লাগাও। ইট উইল ব্রিং ইউ গুড লাক, এটা তোমার ভালো এনে দেবে বা তোমার ক্ষেত্রে এটা খুব শুভ। সো পাওলো টুক দ্য বিন। পাওলো কী করলো, বিনটা নিল। ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ, এবং সে যখন এটা নিল সে অবাক হয়ে গেল। ইট ওয়াজ 5 centimeters লং অ্যান্ড 2.5 centimeters ওয়াইড অ্যান্ড ওয়াজ ব্লু ইন কালার। সে যখন এটা হাতে নিল, সে দেখলো এটা 5 সেন্টিমিটার লম্বা এবং 2.5 সেন্টিমিটার মতো চওড়া, এবং এর কালারটা ছিল অর্থাৎ রঙটা ছিল নীল রঙের। তাই সে এটাকে দেখে পাওলো ওই দানাটাকে দেখে অবাক হয়ে গেল। পাওলো ডাগ এ হোল ইন হিজ ভেজিটেবল গার্ডেন। পাওলো কী করলো, সেই দানাটাকে নিয়ে তার যে সবজির বাগান ছিল সেখানে সে মাটি খুঁড়লো। দেন হি পুট সাম কাউডাং ইন ইট অ্যান্ড প্ল্যান্ট দ্য বিন। এবং সেখানে কী করলো, কাউডাং কথাটা অর্থ হচ্ছে গোবর। তো সেখানে কিছুটা গোবর দিল এবং সেখানে ওই দানাটা পুঁতে দিল। হি ওয়াটার্ড হিজ বিন অ্যান্ড গেভ ইট মোর কাউডাং। এবং সে ওই বিনে অর্থাৎ ওই যেখানে সে গাছটা লাগিয়েছে মানে দানাটা লাগিয়েছে সেখানে জলও দিল এবং আরও কিছুটা গোবর দিল। দেন হি ওয়েটেড, তারপর সে অপেক্ষা করতে লাগলো। 2 weeks passed, 2 সপ্তাহ কেটে গেল। 3 weeks passed বাট স্টিল পাওলোস বিন ডিড নট কাম আপ। 3 সপ্তাহ কেটে গেল, কিন্তু তাও পাওলোর যে গাছটা অর্থাৎ ওই দানাটা যে লাগিয়েছিল সেখান থেকে কোনো গাছ জন্মালো না।
দেন সাডেনলি ওয়ান মর্নিং দেয়ার ওয়ার টু লিভস, হঠাৎ করে সে একদিন দেখলো যে তার গাছে দুটো পাতা জন্মেছে। দ্য নেক্সট মর্নিং দেয়ার আর ফোর লিভস, তার পরের দিন সকালে দেখলো সেখানে 4টে পাতা জন্মেছে। অন দ্য থার্ড মর্নিং দেয়ার ওয়ার 8 লিভস, এবং তৃতীয় দিন দেখলো যে সেখানে 8টা পাতা জন্মেছে। তো এই ছিল সারমর্ম অ্যানসিনের। তো এখান থেকে এই কোশ্চেনগুলো দেওয়া আছে, দেখা যাক। পাওলো প্ল্যান্ট দ্য বিন, পাওলো বিনটাকে লাগিয়েছিল ইন ইস ভেজিটেবল গার্ডেন। তারপর দ্য বার্ড টোল্ড পাওলো টু প্ল্যান্ট, সাডেনলি ওয়ান মর্নিং দেয়ার ওয়ার 2 লিভস ইন দ্য প্ল্যান্ট। তারপর দেখো ট্রু ফলস, পাওলো ফরগেট টু ওয়াটার হিজ প্ল্যান্ট, এটা তো ফলস হবেই, কারণ পাওলো এখানে বলা হচ্ছে পাওলো নাকি তার গাছে জল দিতে ভুলে গিয়েছিল, তো এটা ফলসই হবে। পাওলোস বিন নেভার কেম আপ, পাওলোর বিন হচ্ছে নাকি কখনোই গজায়নি বা গাছটা বেরোয়নি, এটা ফলস হবে। তারপর দেখো সি দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হু ওয়াজ পাওলো, হোয়ার ডিড হি লিভ। তো এটা এগুলো একটু বড় ধরনের উত্তর হবে, তো সেটা আমি খাতায় লিখে দিয়েছি। দেখো পাওলো ওয়াজ এ লিটল বয় হু লিভড ইন ব্রাজিল। তারপরে দেখো দুই দাগে হাউ ওয়াজ দ্য বার্ড, পাখিটা কেমন ছিল। দ্য বার্ড ওয়াজ এ বিউটিফুল ব্লু বার্ড, পাখিটা ছিল একটা সুন্দর নীল রঙের পাখি। তিনি থেকে দেখো হোয়াট ডিড দ্য বার্ড সে টু পাওলো, পাখিটা পাওলোকে কি বলল। দ্য বার্ড টোল্ড পাওলো টেক দিস বিন অ্যান্ড প্ল্যান্ট ইট ইন ইউর গার্ডেন, দিস বিন উইল ব্রিং ইউ গুড। চারের দিকে দেখো, চারিদিকে বলা হচ্ছে ডিসক্রাইব দ্য বিন, বিনটা কেমন ছিল সেটা বর্ণনা করতে বলা হয়েছে। দ্য বিন ওয়াজ 5 সেন্টিমিটার্স লং, 2 সেন্টিমিটার্স হোয়াইট অ্যান্ড ব্লু ইন কালার। তারপরে দেখো হাউ ডিড পাওলো টেক কেয়ার অফ হিজ প্ল্যান্ট, কী করে পাওলো তার গাছটা যত্ন নিয়েছিল। তো দেখো এখানে আছে পাওলো ডাগ এ হোল ইন হিজ ভেজিটেবল গার্ডেন, দেন হি পুট সাম কাউ ডাং ইন ইট অ্যান্ড প্ল্যান্ট দ্য বিন, হি ওয়াটার্ড হিজ বিন অ্যান্ড গেভ ইট মোর কাউ ডাং। তো এইভাবে সে যত্ন নিয়েছিল। তো এটা গেল আনসিন। আনসিনের পুরো প্যারাটা থেকে দেখো তিন ধরনের কোশ্চেন দেওয়া হয়েছে, টিকমার্ক, ট্রু ফলস এবং অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তোমরা ভালো করে এই আনসিনটা পড়বে, পড়ে মানেগুলো বুঝে, সবসময় আনসিনটা যখন করবে অবশ্যই মানে বুঝে করবে, না মানে বুঝে করতে যাবে না। তো এইভাবে তোমরা আনসিনটা করে ফেলো। এরপরে আসছি গ্রামারে। তো গ্রামারগুলো দেখো, fill in the blanks with the appropriate articles and preposition। তো এটা আর্টিকেল প্রিপোজিশন করতে বলা হয়েছে। রিড দ্য স্টেটমেন্টস এভরিডে। রজত ইজ অ্যান এফারসিয়েস, উই আর প্রাউড অফ মাই কান্ট্রি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত ছিল উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। যাই হোক, তো প্রাউডের পর অফই হয়। তারপর দ্য বয় কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, হি ডিভাইডেড দ্য মানি অ্যামাং 3 ফ্রেন্ডস, রিমাইজ লাইং অন দ্য বেড। তো এটা 4 দাগের গেল। এরপরে দেখো 5 দাগে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি মাছ। তো এটা দেখো দেন আছে মানে অবভিয়াসলি কম্পারেটিভ ডিগ্রি হবে। সীমা ওয়েটস মোর দেন সতীশ, তাহলে মাছের কম্পারেটিভ হচ্ছে মোর। ইট ইজ এ ভেরি ইজি সাম ড্যাশ ক্যান ডু ইট, তবে এনিবডি ক্যান ডু ইট, এটা যে কেউ করতে পারে এই সহজ গণিতটা। কোয়েল হ্যাড নো মানি, সি কুড নট বাই দ্য পেন, এটা কি বলা হচ্ছে ইনফিনিটিভ। দেখো এখানে এটা একটু খাতায় করে দিয়েছি। কোয়েল হ্যাড নো মানি টু বাই এ পেন। তারপরে দেখো ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন টু সুইটস, ইট মে রেইন টুডে, এখানে বলা হচ্ছে অক্সিলারি বা মোডাল অক্সিলারি, তো এটা ইট মে রেইন টুডে। তারপরে 6টা বলা হচ্ছে অলওয়েজ ড্রিঙ্ক বয়েলড ওয়াটার, এখানে বলা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো এটা এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভে সার্কেল অর্থাৎ গোল করতে বলা হয়েছে। তো বয়েলড ওয়াটার এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল 2 ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। তো এইগুলো নিয়ে ক্লাস পরে করাবো। তো তার আগে এগুলো যেহেতু এখন সলভ করছি এগুলো জেনে নাও। তো পার্টিসিপল 2 ধরনের হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল এবং আর একটা পাস্ট পার্টিসিপল। তো এখানে জাস্ট শুধু বলা হচ্ছে পার্টিসিপলতে
যেটা পার্টিসিপেল সেখানে হচ্ছে রাউন্ড করতে, তো বয়েলড ওয়াটার রাউন্ড হবে। সাথে দেখো দ্য বয় ড্রজ পিকচার, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো দ্য বয় হ্যাজ ড্রন এ পিকচার, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো একটা হ্যাজ বসে, এখানে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বসেছে, ভার্বের পিপি ফ্রম, ড্র ড্রিউ ড্রন, তারপর অবজেক্ট। তারপরে দেখো দ্য ওল্ড ম্যান সেইজ আই এম ভেরি পুয়ার, এটা হচ্ছে কি করতে, ন্যারেশন করতে বলা হয়েছে। দ্য ওল্ড ম্যান সেজ দ্যাট হি ইজ ভেরি পুয়ার। তারপরে দেখো ভয়েস চেঞ্জ, সি উইল গিভ মি দ্য বুক আর সি হ্যাজ টেকেন এ কাপ অফ টি। তাহলে আই উইল বি গিভেন দ্য বুক বাই হার, এ কাপ অফ টি হ্যাজ বিন টেকেন বাই হার। তো এই ছিল 4 নম্বর স্কুল। তো 4 নম্বর স্কুলটা দেখো সলভ করে দিলাম, তোমরা ভালো করে 4 নম্বর স্কুলটা ভালো করে পড়ো, সিন আনসিন গ্রামারগুলো ভালো করে ফলো করো, দেখো, তারপর বুঝে, সবসময় বুঝে কিন্তু উত্তরগুলো করবে। বিশেষ করে আনসিন কখনো হঠাৎ করে দেখলে যে কোশ্চেনের সঙ্গে কোশ্চেন যা আছে সেখানে হঠাৎ করে আনসিনে কোনো লাইন মিলে যাচ্ছে, তো এরকম কখনো করবে না। আনসিন সবসময় পুরোটা পড়বে, পড়ে মানে বুঝবে, তারপর সেখান থেকে উত্তরগুলো করার চেষ্টা করবে। তো আজকে হলো 4 নম্বর স্কুল, এরপরের আসবো 5 নম্বর স্কুল নিয়ে। ততক্ষণ তোমরা এই কোশ্চেনগুলো, এই 4 নম্বর স্কুলের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও।